সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন মূলত বিদ্যুৎ জ্বালানি নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আপনারা নিয়মিত এই অনুষ্ঠান যারা দেখেন তাদের নানান কৌতূহল থাকে, বড় বড় প্রজেক্ট নিয়ে অনেকেই একটু বিস্তারিত শুনতে চান। আপনারা আমাদেরকে ফোন করেন, চিঠি লেখেন, SMS করে জানান। আপনাদেরই একটা আগ্রহের এবং কৌতূহলের বিষয় রূপপুর। নিশ্চয়ই আপনারা যারা জানেন এবং এইমাত্র টিভি সেটের সামনে এসে যারা বসেছেন অনেকে হয়তো রূপপুর শব্দটি শুনেছেন, কি হচ্ছে কি হতে যাচ্ছে এটা খুব পরিষ্কার নন, তাদের জন্য আজকের আয়োজন। আমরা শিরোনাম রেখেছি রূপপুর আলোর রূপরেখায়। এই আলোর রূপরেখার প্রতি কতখানি আলো পড়েছে সেটা নিয়ে শুনবো আমাদের আজকের আয়োজনে। সঙ্গে আছেন স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, আর আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। দেশের সবচেয়ে বড় প্রকল্পটি নিয়ে কথা বলছি, ব্যয়বহুল প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ। এটাতে বাংলাদেশের একদমই অভিজ্ঞতা নেই। এই পারমাণবিক ক্লাবে ঢোকার পরে বাংলাদেশকে নানাভাবে অন্যান্য দেশ অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু আমরা কি একটু মানে আমাদের তো টেকনিক্যাল ব্যাপারে আমরা খুব একটা এক্সপার্টাইজটা আমাদের নাই, সেই ক্ষেত্রে কি একটু হিমশিম খাচ্ছি এই রূপপুর নিয়ে? আমি একটু ইতিহাস বলি। সেটা হলো এটা 65 মানে 65 সনে কিন্তু এটা শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান আমলে, কিন্তু দুর্ভাগ্য হলো এই প্রজেক্টের নাম দিয়ে তারা কিন্তু করাচিতে সবগুলো নিয়ে চলে গেল। আচ্ছা, যার জন্য বঙ্গবন্ধু যখন ওই যে জায়গাও কি এটাই ছিল, যে জায়গা এটাই ছিল, কিন্তু এবং কিছু কিছু স্ট্রাকচারও তৈরি হয়ে গেছিল বাড়িটারি, সেগুলো এখন তো শেষ, মানে ভেঙে টেঙে আগে 65 থেকে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং এই যে কারণে বঙ্গবন্ধু মানে এই যে সোনার বাংলা শ্মশান কেন, সেটারও কিন্তু একটা পার্ট ছিল এইটাও উনি মাঝে মাঝে বলতেন আর কি, যে এই প্রজেক্টটা আমাদের এখান থেকে করাচিতে চলে গেল। এটা একটা বঞ্চনার ব্যাপার ছিল আর কি, যেটা জাতির জন্য দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু উনি এবং ওনার জামাতা, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী, উনি নিজেও একজন এই পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, এবং ওনার নিজের কিন্তু সাংঘাতিকভাবে এটা করার ইচ্ছা ছিল। উনি মাঝে মাঝে যে বসে থাকতেন ওখানে। তো বঙ্গবন্ধুকে হারানোর পর তো আমাদের এটা শেষ হয়ে গেল, আমাদের অনেক কিছুর সাথে এটাও শেষ হয়ে গেল। এবং বঙ্গবন্ধু কন্যা যখন আবার মানে প্রথম উনি যখন শাসনভার গ্রহণ করলেন, উনিই কিন্তু চেষ্টা করেছিলেন প্রথমবারই যখন আছে 96-এর কথা বলছি আমি, তখন কিন্তু ইন্টারন্যাশনাল আমাদের IAEA-র সাথে যোগাযোগ করা হয়, এবং সামাদ সাহেব তখন প্রিন্সিপাল সেক্রেটারি জন্য উনি কিন্তু ওখানে যে নানা রকমভাবে মানে চেষ্টা চরিত্র করে একটা পর্যায়ে নিয়ে আসছিল আর কি। আর 2009-এ আসার পরে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে পুরোপুরি ফুললি আমরা শুরু করি, এবং রাশিয়ান ফেডারেশন আমাদেরকে সাহায্যের হাত বাড়ায়, এবং সেখানে 95% টাকা ওরা আপফ্রন্টে দেওয়ার কথা আমাদের পক্ষ থেকে, এই 90% আমরা 10% দেওয়ার কথা। এইভাবেই কিন্তু কাজটা শুরু হয় আর কি। তো সেই সাথে আমাদের তো ন্যাচারালি আপনারা জানেন যে ঠিক এক্স্যাক্টলি এই ধরনের প্রজেক্ট করার মতো আমাদের কোনো অভিজ্ঞতা নেই, যার জন্য আমরা যে লোকবল তো ন্যাচারালি ছিল না। তো যার জন্য আমরা এই প্রকল্পের জন্য মানে কি বলে এক্সপার্ট নেওয়া তো না, মানে সাধারণ ছাত্র যারা মানে ভবিষ্যতে তৈরি হবে সেই ধরনের ছাত্রদেরকে আমরা নেওয়া শুরু করলাম, এবং সেটাও আমরা কিন্তু প্রসেসটা করেছি, যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, তাদের ভাইবা হয়, এবং সেইভাবেই কিন্তু যারা সিলেক্টেড হয় তারাই কেবলমাত্র এখানে ঢুকতে পারে। এর মধ্যে আর অন্য কোনো ধরনের কিন্তু অন্য বিষয়ও কিছু নাই আমাদের। সেইভাবে আমরা সচারেক অলরেডি এর মধ্যে নেওয়া হয়ে গেছে, এবং ওদিকে আমরা মাঝে মাঝে পাঠাচ্ছি। ওখানে মেফি বলে একটা ইউনিভার্সিটি আছে ওদের, যেটা এই টাইপের প্রকল্পের জন্যই মানে তৈরি করা। তো ওখানে তাদের ট্রেনিং হয়, শিক্ষা হয়, ইভেন ডক্টরেটও আমাদের অনেকে করছে। তো এইভাবে আমরা কিন্তু এই যে প্রতি বছরই প্রায় 50-60 জন করে আমরা কিন্তু তৈরি করে নিয়ে আসছি আর কি। এখন ওই ছেলেগুলো আবার আমাদের রূপপুরে কিন্তু কাজকর্ম দেখছে। খালি এইটা না, ওদের যারা মানে এই ধরনের একদিকে স্ট্রাকচারাল এক ধরনের, এর সাথে মানুষও তৈরি হচ্ছে। খালি সেটা না, এর সাথে আবার আমরা কিন্তু মানে ভারতের সাথেও আমরা একটা কন্ট্যাক্ট করেছি।
সেটা হলো আপনারা জানেন যে দুটো প্রজেক্ট অলরেডি ভারতকে মানে রাশিয়ানরা তৈরি করে দিয়েছে আর কি। এবং সেই জায়গায় আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা অল্প সময়ের জন্য ওদিকে পাঠানো হয়। তারা ওই যে ফার্স্ট হ্যান্ড একটা নলেজ নেয়, তারপরে ওদের এই যে কুদামকুলাম যে প্রজেক্ট সেটাও তারা দেখে আসে। তো ফলে এইভাবে মানে জিনিসগুলোকে দাঁড় করানোর ফলে আমরা এখন খুব একটা অসুবিধা ফিল করছি না। তারপরে আমরা কিছু ইন্ডিয়ান এক্সপার্টও এখানে রাখা হচ্ছে। তাদের কাজ হলো যে কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা খালি আমাদেরকে এটা জানানো। আর রাশিয়ান যে ইন্ডিয়ান এক্সপার্টরা তো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা সিভিল সবকিছুই, কিন্তু এখন চুল্লির বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংটাও তো অনেক মানে ডেলিকেট একটা বিষয়। না এই প্রজেক্টটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সিভিল টেকনিক্যাল বলে কিছু নাই আর কি, মানে টোটালটা কমার্শিয়াল এই টোটালটাই। কারণ ইভেন বিল্ডিং এর যে আপনার ওয়াল হবে যেটা হবে সেটাও কিন্তু স্পেসিফাইড। হ্যাঁ, ওগুলো একদমই লেখা আছে যে এটার জন্য। তার মানে অ্যাজ ইফ এটা একটা মেশিন তৈরি হচ্ছে, তার মধ্যে সিভিল পার্ট একটা পার্ট, কিন্তু আমরা বিল্ডিং যেভাবে ভাবি সেরকম না আর কি। তো এইগুলো তো তারা মানে সাহায্য করছেই আমাদেরকে। তাছাড়াও রাশিয়ান যে কি বলবো ওদের যে রেগুলেটরি বডি, ওদের সাথেও আমাদের রেগুলেটরি বডির আমাদের একটা কন্ট্যাক্ট আমরা করে দিয়েছি। ওরাও কিন্তু তাদের এক্সপার্ট এখানে এসে বসায় রাখে। আমাদের আসলে কোন রেগুলেটরি বডির সঙ্গে করছেন? মানে আমাদের কি এই রূপপুরের কি এটার না, রূপপুরের জন্য না, আমাদের এই যে এই ধরনের কাজের জন্য কিন্তু একটা রেগুলেটরি বডি তৈরি করা হয়েছে, গভর্নমেন্টই করেছে। এবং তাদের কাজ হচ্ছে এটা প্রপারলি হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারে তাদের সার্টিফিকেট। তার মানে এই ধরনের অনেক কাজ হচ্ছে, অনেক কাজের মধ্যে রূপপুরও একটা, এবং সেটা দেখভাল করছে রাশিয়ান রেগুলেটরি বডির সঙ্গে, তারা এটা লুক আফটার করছে। রূপপুরের জন্য কি এটা তো সবচেয়ে মানে ব্যয়বহুল প্রজেক্টের মধ্যে। রূপপুর নিয়ে নানান কথাও আছে, বাইরে যেমন প্রশংসা আছে তেমন একটু আতঙ্ক আশঙ্কাও আছে যে এত ঘনবসতিপূর্ণ একটা জায়গায়, আর যেখানে আসলে আস্তে আস্তে পারমাণবিক এই বিদ্যুৎ থেকে অনেক উন্নত দেশই সরে যাচ্ছে, সে জায়গায় আমরা এই সিদ্ধান্তটা নিলাম, কতখানি জুৎসই সিদ্ধান্ত হলো। আপনি নিশ্চয়ই 65-র কথা বলবেন, তখনকার বাস্তবতা আর আজকে এটা তো অবশ্যই আমি বলি বঙ্গবন্ধু কন্যা মানে উনি দেশের মানুষের অমঙ্গল হোক এরকম কিছু উনি কোনোদিন করেনই নয়, করবেনও না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ফুকুশিমাতে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন। ফুকুশিমা ঘটনা ঘটার পরে যখন নাকি এক্সপার্টরা ভয়ে ওখানে যায় নাই, আমি এবং আমাদের তৎকালীন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান আমরা দুজনকে গেছিলাম আমরা এই জন্য যে বিষয়টা বোঝার জন্য যে আমরা এই ধরনের প্রজেক্টে যাব কি যাব না। এবং ওখানে যেয়ে যা দেখলাম আসলে কাহিনীটা একদমই অন্য। কাহিনীটা হলো সুনামিতে প্রায় 25,000 লোক চলে গেছে এবং শহরকে শহর দেখলাম যে একদম মিসমার হয়ে গেছে, কিন্তু একটা লোক মরেও নাই, একটা লোক অসুস্থ হয় নাই, এই যেটা অ্যাক্সিডেন্ট নিয়ে এত কথা হলো। তা আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে এত কথা উঠলো কেন? তো ওরা পরিষ্কার বললো যে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট আছে আমাদের মার্কেট থেকে বের করে দিতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য রিজন। তো সুতরাং বঙ্গবন্ধু কন্যা কিন্তু ওখানেও আমাদেরকে পাঠিয়েছিল যে তোমরা আগে দেখে আসো। এবং এখন যেটা লেটেস্ট প্রজেক্ট আমরা নিয়েছি, তার মানে যে আতঙ্কর কথা বলছি অবশ্যই সেটা কি ওই ফুকুশিমার গল্পটার সঙ্গে কি মানে মিল আছে যে ইন্টারন্যাশনাল আমরা ওই ক্লাবে আছি, সেই ক্লাবে বাংলাদেশকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তারাই এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছে? করতে পারছে না আমার তো জানা নাই, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ইভেন যে আইএইএ যারা নাকি একটাকে দেবে আর কি বলবো, যারা এটার এই লাইসেন্স দেবে, সেই ভদ্রলোক অর্থাৎ ওখানকার যে ডিজি উনি কিন্তু 2 বার বাংলাদেশে ঘুরে গেছে এবং উনি প্রজেক্টেও গেছেন, ঠিক আছে, আমাদের সাইটেও গেছেন, কিন্তু ওনাকে নিয়ে গেছিলাম আমরা। এবং উনি ফিরে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিল এবং উনি একদম মানে পরিষ্কার বলল যে আমি শতভাগ কনভিন্স যে তোমার ছেলে মেয়েরা যেভাবে কাজ করছে এবং তোমরা যেই স্টাইলে এটাকে আগাচ্ছ, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হবে মানে বাংলাদেশে যেটা হবে এই ধরনের। আচ্ছা, বেস্ট প্রজেক্ট নিয়ে আরো কথা শুনবো আমরা। স্থপতি হাফিজ ওসমানকে পেয়েছি অনেকদিন পরে, 18 নিউজ স্টুডিওতে এসেছেন, আর এই অনুষ্ঠানে আপনাকে প্রথমেই পেলাম। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকের কাছে একটু জানতে চাই, আসলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার মতন করে এই প্রজেক্টটার কথা বলবে, আমরাও অনেকে যারা লে পার্সন আমরা এতটা বুঝি না, বোঝার চেষ্টা করি, এবং আমরা আসলে বড় এবং সবচেয়ে বেশি ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে
গর্বিত বাংলাদেশের মতন করে কথা বলছি, কিন্তু রিস্কের জায়গাটা আপনারা যারা আছেন একাডেমিশিয়ান, প্র্যাকটিশনার, তাদের কাছে রিস্কটা কতখানি মানে কতখানি গুরুত্বপূর্ণ, কত পার্সেন্ট রিস্কের মধ্যে আপনারা ভাবছেন এটা? ধন্যবাদ আপনাকে। আসলে সবকিছুর মধ্যে তো কম বেশি রিস্ক থাকে, হ্যাজার্ড থেকে রিস্ক আসে। তো রিস্ক একটা কাল্পনিক বিষয়, আপনারা জানেন যে আসে এখন হতেও পারে না হতে পারে, একটা প্রবাবিলিটি, সম্ভাব্য। তো আপনারা দেখেছেন যে এখন এটাতে রিস্ক ফ্যাক্টরটা কি পলিটিক্স না, আমি বলছি একটু এই বিষয়ে। তো নিউক্লিয়ার ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন যে এই পর্যন্ত 60 ইয়ার্স আমরা বলা চলে যে নিউক্লিয়ার ইতিহাসে আমরা রিস্ক নিয়ে বলছি যে সবচেয়ে 3টা রিয়েক্টর অ্যাক্সিডেন্টকে বিষয় নিয়ে কিন্তু আমরা রিস্কের কথা সামনে আনছি। তো যদি এটা কম্পেয়ার টু আদার, মানে আমরা সিস্টেমের কথা চিন্তা করি, ট্রেনের কথা চিন্তা করি, বিমানের কথা চিন্তা করি, গাড়ির অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করি, ইভেন কোল পাওয়ার প্ল্যান্টে যেখানে আমরা কোল মাইনিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর মানুষ মারা যায় এবং অনেক এখানে কিন্তু রেডিয়েশনে বেশ আক্রান্ত হয় কোল মাইনিংয়ের ক্ষেত্রে, কোল এক্সট্রাকশনের ক্ষেত্রে। তো সেই তুলনায় কিন্তু নিউক্লিয়ারের রিস্ক সবচেয়ে বেশি কম, মানে ইট ইজ প্রবলেম ইট ইজ টেস্টেড। তাহলে মানে এখন তবে এখানে রিস্কটা হলে অনেক বড় ধরনের কনসিকুয়েন্সেস হয়। মিনিং ইজ দ্যাট কনসিকুয়েন্সেস নট অনলি যে ইকোনমিক্যাল or casual death, not necessarily, not limited to that, মানে লং টার্ম, মানে এর মধ্যে আছে সাইকোলজিক্যাল ট্রমা, তারপরে ব্র্যান্ডিং একটা বিষয় আছে, যারা করে একটা দেশের ইমেজ আছে, অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু এখানে জড়িত, যার কারণে এখানকার রিস্কটা যেহেতু খুবই অল্প পরিমাণে, কিন্তু যখন হয়ে যায় তখন হাইলি কনসিকুয়েন্সেস, মানে সে কারণে বলবো যে আসলে মানে অনেক এক্সপেন্সিভ, সেই কারণেই কি অনলি এক্সপেন্সিভ, আমি বললাম একটু আগে যে অনেক ধরনের ট্রমা, ব্র্যান্ডিং এর রেপুটেশনের লস, প্লাস আমি বলবো যে হেলথ হ্যাজার্ড তো আছে, ইকোনমিক তো আছে, অনেকগুলি ইস্যু যেখানে সোশ্যাল সবকিছু মিলেই একটা অনেক ধরনের লস তো খালি অনলি একটা ইস্যু না, অনেকগুলি ইন্ডিকেটরস আছে যে লসের কনসার্ন। তো সেই কারণে আমি বললাম যে ইটস এ ভেরি ভেরি হাইলি ইনডেপথ কনসিকুয়েন্সেস ইট ক্যারিজ ডিউ টু দ্য নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। তো এখনকার জেনারেশন যেহেতু আমরা বলি যে আপনারা যে 3টা অ্যাক্সিডেন্টের কথা আমরা বললাম, সবাই জানি যে থ্রি মার আইল্যান্ড ইউএসএ বা ফুকুশিমা বা চার্নোবিলের, এইগুলি কিন্তু 60s ডিজাইন। আমি একটু আগে বলি যে বারবার বলি যে 60 ডিজাইন, আর এগুলি কনস্ট্রাকশন হয়েছে 71, 2, 3 এর মধ্যেই। তার মানে এগুলিকে আমরা জেনারেশন 2, যার জেনারেশন 1 ছিল ভেরি আর্লি ডিজাইনের মধ্যেই একটা ইমপ্রুভ ভার্সন ছিল এগুলো, যার কারণে এগুলো অনেকগুলো ধরনের মানে মোস্টলি একটা ছিল, মানে আসলে আমরা যেই টেকনোলজিটাতে যাচ্ছি একদম লেটেস্ট যেটা সেটাতেই যাচ্ছি, তা আমরা লেটেস্ট 3 জেনারেশন প্লাস অর্থ হলো যে ওগুলো থেকে অনেক অ্যাডভান্স, কিন্তু তারপরে কি এখানে রিস্কের কথা কি আমরা ভাবতে পারি কিনা, যদি এখানে রিস্কের কথা ভাবিও যে হাইপোথেটিক্যাল, যদিও আমরা মনে করছি যে 1 লক্ষ বছর একবার বা অনেক লক্ষ বছর একবার ঘটতে পারে, তো এর জন্য প্রস্তুতি কিরকম আমাদের আছে, যে আমরা কি রিস্কটা, মানুষ সবাই কিন্তু উদ্বিগ্ন যে ফুকুশিমাকে চিন্তা করে বা চার্নোবিলকে চিন্তা করে বাংলাদেশের মতো এটা হলে তো আমাদের দেশ অনেক ধরনের বিপদে পড়ে যাবে। আসলে এখানকার সেটার সেই পরিস্থিতি আর বর্তমান প্রেক্ষাপটে যে প্রযুক্তি আসছে এবং বসাচ্ছে, সেই তুলনায় এখানকার রিস্কটা সেই পর্যায়ে, মানে সেটা আসলে রিয়েলি হাইপোথেটিক্যাল, যেটা বলি এটা হাইপোথেটিক্যালি, মানে হাইপোথেটিক্যাল শব্দের সংজ্ঞা, সেটা হলো যেমন এটা হলো থার্ড আমাদের প্ল্যান্ট সারা দুনিয়াতে, এই যে লেটেস্ট যেগুলো হচ্ছে আর কি, সেখানে কোর ক্যাচার বলে একটা জিনিস বসানো হচ্ছে, সেটা হলো যে মূলের ভেতর মানে নিচে, তো সেইটা যদি মানে ফুকুশিমার মতো ঘটনাও ঘটে, ওই পুরোটা গলে কিন্তু ওখানে চলে যাবে এবং ওইটা সিলড হয়ে যাবে। এইটার জন্য আমাদের কি বেশ কিছু মিলিয়নের মতো খরচ হয়েছে, সেটাও কিন্তু আমরা ফরগো করি নাই, মানে ওইটাও কিন্তু এর মধ্যে যোগ করা হয়েছে। যদিও যখন এটা বসানো হচ্ছিল তখন ওরাই বলছিল যে মানে সারা জীবনে এটা তো ব্যবহার হবে না। আমি বললাম না, আমরা ব্যবহার চাইও না, হ্যাঁ আমরা অ্যাক্সিডেন্টেও যেতে চাই না, ব্যবহারও চাই না, কিন্তু ওইটাও তো মানে ইভেন এই সরকার আপনার ওই সুযোগটাও দিতে রাজি না, মানে কোন রকমের কোনটা রাখবে না। না, ওইটা হলো যে বঙ্গবন্ধু কন্যার এখানেই হলো সবচেয়ে বড় আমি মনে করি মানে বিশেষত্ব, যে উনি মানুষের জীবনকে সবচেয়ে প্রথম দেখে আর কি, তারপরে বাকি জিনিস। মানুষের জীবনকে প্রথম দেখে এবং সেই জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশে। রূপপুরের রূপরেখা নিয়ে আমরা কথা বলছি। রূপরেখায় আসলে আমরা এস্টিমেট কি করছি, 60 বছর নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়ার একটা
টার্গেট রয়েছে, এখান থেকে অর্থনৈতিক হিসেব নিকেশটাও আছে। সেটাও আমরা শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে একটা বিরতির পর। দেখছেন সামিট পাওয়ার টক। আমরা রূপপুর আলোর রূপরেখায় এই শিরোনামে কথা বলছি এবং বিরতিতে যাবার আগে অর্থনীতির হিসেব নিকেশ একটু জানবার চেষ্টা করব বলেছিলাম। নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে আছেন, জানাবেন 12.65 বিলিয়ন এখনো পর্যন্ত যেটা ধরা হয়েছে, যেটা মন্ত্রী আমাদেরকে জানালেন যার 90%ই রাশিয়া আমাদেরকে দেবে, তার আর বাকি 10% আমাদের যোগান দিতে হবে। ওইটা আমরা 28 বছরে ফেরত দেব, অর্থাৎ এটা যখন চালু হবে তারপর থেকে 28 বছর সময়। তা আমরা সাধারণত হিসাব করে দেখেছি এটা 15 থেকে 20 বছরের মধ্যে উই ক্যান ডু ইট। আচ্ছা, আমরা 15 থেকে 20 বছরের মধ্যে পেড অফ করে দিতে পারবো। আমি সেই হিসেবটা একটু জানতে চাই যে এই রূপপুর থেকে যে বিদ্যুৎ, মানে খুব বেশি তো আর নয়, মানে বিদ্যুতের পরিমাণ 2000 পাবো হয়তো, বা 2400 এস্টিমেট করা হয়েছে, হয়তো 2000 আসবে। এখান থেকে আমরা মানে ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা মানে আমাদের আসলে এটা আমরা ভাঙাবো একটা হিসাব বলি, সেটা হলো 6 কোটি মানুষকে ইলেকট্রিসিটি দেওয়া যাবে। সুতরাং হিসাবটা কিন্তু খুব ছোট না আর কি। আচ্ছা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটা হলো 6 কোটি মানুষকে বিদ্যুৎ দেওয়া যাবে। ঘরে ঘরে বিদ্যুতের অনেকখানি অ্যাচিভমেন্ট আমাদের হয়ে গেছে। আর তার বাইরে এই এত বড় প্রজেক্টের যদি আমাদের দেনা শোধ করতে হয়, তাহলে একটা ইন্ডাস্ট্রিয়াল মানে ভ্যালু অ্যাড দরকার আছে। সেটা কি আমরা ভেবেছি কিনা, মানে সেই অঙ্কটা? না, আমি তো বলছি যে এটা তো তাদের সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে, 28 বছরে আমরা তাদের টাকাটা ফেরত দেব, ঠিক আছে? এবং এটা কি বলবো, সুদ তো অবশ্যই আছে, কিন্তু সেটা খুবই কম। আমি বলবো যে অন্যান্য প্রজেক্টে যা তা আছে, আমি আর অত ডিটেলে গেলাম না, বাট ইটস ভেরি স্মল। সেইটা মিলিয়ে আমরা যদি হিসাব করি, তাইলে যদি এই প্রজেক্ট আর বসিয়ে রাখার জন্য না, বা এটা খালি ছবি তোলার জন্যও না, তো ন্যাচারালি এটা তো চালু করবোই। আমরা চালু করার জন্যই করা হচ্ছে, যার জন্য আমরা ইভেন যে পিডিবি কিন্তু তাদের লাইন পর্যন্ত বদলে ফেলছে, কারণ এত শক্তিশালী কতগুলো ইয়ে যাবে। এটা তো একটা ইস্যু আর কি, যে সঞ্চালন লাইন একটা বিরাট ইস্যু। না, ওইটা তো জেনারেশন হচ্ছে। এটা আমার প্রশ্নটা হলো যে এটা সরকারকে খালি এটা করে বসে থাকবে? তো ন্যাচারালি আমরা তো মানে কি বলে পাওয়ার মিনিস্ট্রির সাথেও তো আমরা যোগাযোগ করেছি এবং তারা অলরেডি প্ল্যান করে ফেলেছে কিভাবে নিয়ে যাবে আর কি, কোথার থেকে নিয়ে যাবে। সুতরাং এইটা আমি বলবো যে এই পর্যন্ত আমার জানা মতে এত দিক ভেবে কোনো প্রকল্প আমার জানা মতে বাংলাদেশে আমরা ঠিক ওইভাবে করতে পারিনি আর কি। যতটা, যেহেতু এটা সিরিয়াস বলা হচ্ছে, সুতরাং উই আর অলসো ভেরি সিরিয়াস। আমরা একটু রূপপুর প্রজেক্টটা নিয়ে, মানে এই নিউক্লিয়ার ক্লাবের মানুষরা কেমনভাবে আমাদেরকে দেখছেন, একটা পুরনো রিপোর্ট একটু দেখে নেব। সোচিতে যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় এই পারমাণবিক পাওয়ার নিয়ে, সেখানে আমাদের সুযোগ হয়েছিল, যারা বাংলাদেশের এই বিষয়টি নিয়ে আগ্রহী, যারা ইনভেস্ট করছেন, যারা টেকনোলজি দিচ্ছেন, তাদের অনেকের সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছিল। সেই পুরনো রিপোর্টটি একটু আমাদের মাননীয় প্রযুক্তিমন্ত্রীর সামনে একটু দেখে নিতে চাই।
of new reactors starting. And if we look to the coming 2 years, many new reactors as well. And we are, of course, very happy to see that Bangladesh has started construction. It's extremely important. We have so many in the world without electricity. And also the electricity has to be clean. So we need to have a sustainable supply that supplies 24/7, 24 hours a day, 7 days a week. And nuclear energy can do this. Can you just explain a little bit about our project in Bangladesh? Well, I'm only generally familiar with the project in Bangladesh, but I do know that Rosatom is a very highly experienced supplier of nuclear technology. They've had very, very good track record of safety and manufacturing around the world. And probably today, there's no company that has more experience with building nuclear power plants in other countries than Rosatom. So I think from that perspective, you're in very good hands, and I think that there's very তার নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছে এবং প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছে এবং আমাদের আগে কোনো অভিজ্ঞতা ছিল না। তো সেই দিক থেকে এই ধরনের এক্সপোতে অ্যাটেন্ড করলে এই যে অভিজ্ঞতা বিনিময়ের যে সুযোগ হয় সেটাকে আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে আমরা কাজে লাগাতে পারবো। নিউক্লিয়ার প্রজেক্টের সিকিউরিটি নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং এই ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে তার এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের নিউক্লিয়ার সিকিউরিটি ফিজিক্যাল প্রোটেকশন সেল বাংলাদেশ সেনাবাহিনী nuclear plant that Bangladesh is making with Russian help, there is a certain component where India would also be able to help. See, it is very helpful for two reasons. One, India has tremendous experience in the nuclear sector. There are already over 20 nuclear reactors which India has operated, which is close to about 350 reactor years of experience, and they have done very well. There's never been a radiation related death due to a nuclear reactor in India, so they have a lot of experience. Then it's Bangladesh's closest neighbor. Rooppur plant is very close to the Indian border, so all of that makes it very fruitful that India, Russia and Bangladesh together work on the nuclear plant. Like I say, it's a very happy marriage between India, Bangladesh and Russia for the Rooppur nuclear plant. বাংলাদেশের তরুণদের পাওয়া গেল মস্কোর ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে। তাদের স্বপ্ন রূপপুর নিয়ে। মস্কোর ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে আমাদের বাংলাদেশি ছাত্ররা যারা আছেন তাদের সাথে কথা বলবো। সকলেই এবার প্রথম বর্ষের এবং সিনিয়রদের অনেকেরই মাস্টার্স হয়ে গেছে, অনেকে তৈরি হয়েছেন বাংলাদেশে ফেরার। কিন্তু এখানে যারা আছেন তারা কেন এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে পরমাণু ফিজিক্স আপনারা বলছেন, তাই না? কেন এই বিষয়টা? আমাদের সবারই মেইন টার্গেট ছিল যেটা যে পরমাণু শক্তি এটা বাংলাদেশে একটা নতুন বিষয়। এটা এই ধারণা বা প্রযুক্তি সম্বন্ধে বাংলাদেশের ওইরকমভাবে কেউ নলেজ নাই, যেটা এখন বাংলাদেশের জন্যই আপনারা তৈরি হচ্ছেন। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে আপনি যদি দেখেন নিউক্লিয়ার পাওয়ারটা কিন্তু একটা স্মার্টেস্ট চয়েস। বিকজ অফ হোয়াট? কারণ 31টা দেশ মাত্র নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে আছে, বাংলাদেশ তার মধ্যে একটা। একটা বেশ কিছুদিন আগেও স্বল্প আয়ের একটা দেশ হয়েও কিন্তু আমরা এটার মধ্যে প্রবেশ করছি। এবং আমরা যখন পার্সোনালি প্রথম রূপপুর ভিজিটে গেছিলাম আমাদের মনটা অনেক বড় হয়ে গেছিলো। তাছাড়া ফার্স্ট কংক্রিটের ডের পর থেকে আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করছি যে আমরাও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতেছি পৃথিবীর সব দেশের মধ্যে থেকে। আর সব মিলিয়ে এক্সপোর ভেতরে বাইরে বারবারই বাংলাদেশ।
এরকম এক্সপো বা এক্সপোজিশনের মূল সুর অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মিলাবে মিলিবে। এর আগেও অ্যাটম এক্সপো আরও 9 বার অনুষ্ঠিত হয়েছে, 10তম বারে এই আয়োজন সোচিতে। এই মেলাবে মিলিবের সুরে অনেক শব্দ, অনেক ছন্দ, অনেক বিকিকিনি, অনেক কিছু হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যদি উচ্চারিত হয়ে থাকে তাহলে বাংলাদেশের সাহসের কথাটি উচ্চারিত হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে স্যাটেলাইট ক্লাবে যে নাম লিখিয়েছে সেই সাফল্য গাথার পাশাপাশি সোচির এই অ্যাটম এক্সপোতে আলোচিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও, যেখানে বাংলাদেশের খুব সাহসী এবং সফল পদচারণার কথাই উচ্চারিত। মুন্নি সাহা, এটিএন নিউজ, সোচি, রাশিয়া। ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে অনেক গর্বের সাথেই বাংলাদেশ নামটি উচ্চারিত হয়, অন্তত এই রূপপুরের ক্ষেত্রে। কিন্তু এরই মধ্যে রূপপুরের অন্যান্য ইস্যুস নিয়ে, মানে আমরা বলছি যে সবচেয়ে বড়, মানে সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট, সেখানে খুবই তুচ্ছ অনেক ঘটনা নিয়ে রূপপুর আলোচনায়। মন্ত্রী হিসাবে কি ওটাতে বিব্রত হন? আমরা যদি যে বালিশ টালিশ কেনা, আমি একটু বলতে চাই, সেটা হলো এই ধরনের প্রজেক্ট নিয়ে, অর্থাৎ এই কি বলবো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের উপরে আসলে অন্যান্য দেশে কিন্তু লিমিটেড আপনার সংবাদ বের হয়, কিন্তু আমাদের দেশে আমরা আসলে এটা বুঝিও না, জানিও না, আমাদের সবাই মিলে একভাবে আসছে আর কি। প্রশ্নটা হলো যে আমরা যেহেতু আমাদের মানে ওই সময় এটা ওরকম সিভিল ইঞ্জিনিয়ারিং একটা সংগঠন ছিল না, যার জন্য আমরা কিন্তু গণপূর্তের সাথে আমরা একটা করি, এমওইউ করা হয়, এবং এটা ওই ডিপার্টমেন্টাল কাজ হিসাবে আর কি, অর্থাৎ তাদেরকে আমরা পুরো থোক টাকাটা দিয়ে দিই। সেই থোক টাকা দিয়ে এই কারণে যে তাদের ওখানে আর্কিটেক্ট আছে, তাদের সিভিল ইঞ্জিনিয়ার আছে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং সংগঠনগুলো আছে, এবং তারা এটা তৈরি করে দেবে। আমাদের খালি ওখানে কন্ডিশন ছিল, যেহেতু এখানে রাশনরা থাকবে, তাদের একটা চাহিদা ছিল, সেটা হলো যে কোনো ফার্স্ট ক্লাস একটা মানে হোটেলে যেই ধরনের স্ট্যান্ডার্ডে কাজ হয় সুবিধা সেই ধরনের সুবিধা তৈরি করে দিতে। এটা ছিল কিন্তু আমরা তাদের সাথে, এবং আমরা তাদেরকে ঠোক টাকা দিয়ে দিয়েছি আর কি। এবং সেই জায়গায় এই ধরেন এই যে ইভেন আমি বলবো তাদের একটা ক্রেডিটও ছিল, সেটা হলো 13 মাসে তারা এরকম 20তলা বিল্ডিংগুলো কিন্তু কমপ্লিট করেছিল আর কি। তা আমি অন্তত গর্ব করেই বলতে পারি যে ওইটুকু তারা কিন্তু অ্যাচিভ করেছিল। বাট দুর্ভাগ্য তাদের এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো নিয়ে কি বলবো, এবং সেখানে কিন্তু আমাদের কোনো ধরনের মানে ছিল না। আমরা তখনই জিনিসগুলো গ্রহণ করি যখন রাশনরা থাকে, আমরা থাকি এবং পিডব্লিউডির লোক থাকে, এই তিনজনে মিলে রাশনরা যদি বলে যে না আমাদের এটা গ্রহণ করার মতো, আমরা তখন বলি ঠিক আছে গ্রহণ করে নিলাম আমরা। সুতরাং সম্পর্কটা খালি এইটুকুই আর কি। আর এইটা মূল প্রজেক্ট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর এইটা হলো একদম প্রজেক্টেরই, এটা তো রূপপুরেরই, মানে কেনাকাটা যেটা সেটা তো রূপপুরের না। এই সব জিনিসগুলো ওদের সাথে কন্ট্যাক্ট আমাদের, হ্যাঁ, পিডব্লিউডি করে দেবে। এবং সেইটা মানে কি বলবো, এটা হলো একদম নর্মাল একটা জিনিস যেটা সাধারণত অন্য যে বাড়ি তৈরি হয়, তার সাথে কিন্তু এই মূল প্রজেক্টের কিন্তু কোনো ওই ধরনের কিন্তু আমরা গুলিয়ে ফেলি। গুলিয়ে ফেলাটা ঠিক না। না, আমরা এইটুকুই বলতে চাই। আমরা নিশ্চয়ই বালিশের সঙ্গে রিঅ্যাক্টর গুলিয়ে ফেলিনি, বা বালিশের সঙ্গে মূল প্রজেক্টে আরো কিছু হচ্ছে কিনা সেটা করিনি। আমাদের প্রশ্নটা হলো যে রূপপুর সবচেয়ে সাবধানী একটা প্রকল্প, সাবধানী নিরাপত্তার ক্ষেত্রে মানুষ প্রথম, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন, এত বড় একটা মানে এত ব্যয়বহুল একটা প্রকল্প, সেখানে যখন নাকি ওই জায়গায় কি কোনো একটা ঢিলে ঢালা ব্যাপার ছিল যে গণপূর্তকে আপনারা যখন এই সুযোগটা দিলেন তাদের কেনাকাটার জন্য, এই 11 জন প্রকৌশলীও তো সেটার সঙ্গে সম্পৃক্ত, এখন তারা জবাবদিহিতার মধ্যে আছে, জেলে আছে, তাদের এইটা কি বড় প্রজেক্টটাকে মানে একটু প্রশ্নবোধক করে ফেলে না? এখন আমাদের দুর্ভাগ্য হলো কি আমরা এটার সাথে ওইটাকে মিলিয়ে ফেলছি। আসলে পুরো প্রজেক্টটার আমি খালি আপনাকে বলি 0.1% হলো 120 কোটি টাকা, আপনি বোঝেন আর কি। তো সেইভাবে তো আমরা ফিল করি না জিনিসটাকে। আর ওই যেটা দেওয়া হচ্ছে তাদের এক্সপার্টিস আছে বলেই তাদেরকে দেওয়া হচ্ছে। হাউ ক্যান আই সে যে আমি গভর্নমেন্টের আর একটা ডিপার্টমেন্ট হ্যাঁ আমাকে নষ্ট করে দিয়ে যাবে, আমি তো ওইটাও বলতে পারি না, তাই না?
তো সেই জায়গাটাই আমি তো বলবো যে এটা তাদের, আমি দুঃখ পাই এই কারণে যে তারা একটা অ্যাচিভমেন্টের জায়গাও করলো, আবার দেখা যায় ওই পচা মুখে পাটাও কাটলো। আমি জিনিসটাকে ওইভাবেই দেখছি। মানে আমাদের আমি জানি আমি যুৎসই মানুষটাকে এই প্রশ্নটা করছি না, কারণ আপনি মূল প্রজেক্টের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের, কিন্তু এটা কেনাকাটা সংক্রান্ত আমরা তো জানি আন্ত মন্ত্রণালয়ে এখানে কানেক্টেড থাকে, নিরাপত্তার জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে ইত্যাদি নানান বিষয় থাকে। কিন্তু গণপূর্ত হলে উনি নিশ্চয়ই জবাবটা ঠিক করে দিতে পারতেন যে কেন এইরকম একটি কাজ হলো। কিন্তু যখন নাকি বারবার রূপপুর কথাটি আসে, সেখানে বালিশ কেলেঙ্কারির কথা আসে, তখন এই বড় প্রজেক্টটা নিয়েও মানুষের একটা, এটা তো আমি তো মনে করি এটা ঠিক না। মানে আপনি জনগণকে কি বলবেন? না, আমি জনগণকে এটাই বলবো যে আসলে এইটা হলো একটা ছোট্ট পার্ট, তাই না, একটা ছোট্ট একটা অংশ, এবং যেখানে ধরেন আমি বলবো যে এটা এমন কি বলবো, এটা টোটাল না, এটাকে ওইভাবে করা মানে কিন্তু বিদেশের কাছে আমরা একটু বিপদে পড়ে যাই। মানে তাহলে কি এটার বিপদে পড়ে যাই, এটার খবর হবে না? মানে ধরেন আপনি খবর হোক, আপত্তি নাই, কিন্তু ওই যে রূপপুর প্রকল্প বলে বলে বারবার ওই যে রূপপুর এই ধরনের মানে কি বলবো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, এইটা এই নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টটা বাদ দিয়ে এটা তো একটা আলাদা। স্যার শুধু একটু পরিষ্কার করতে চাই, আপনি ধরেন 120 কোটি টাকাই দেন বা 20 কোটি অথবা 2 কোটি টাকা দেন অথবা 2000 টাকাই দেন, সেটা তো আপনার প্রকল্প পরিচালকই হ্যান্ডেল করেন না? তার সাইন লাগে নাকি এই কেনাকাটা? এটা আমার কথা হলো যদি আমরা এক্সপার্টিজ নিয়ে যাই তাহলে আমি নিজে করতাম। আচ্ছা, আমরা যখন গভর্নমেন্টের আর একটা ডিপার্টমেন্টকে দিয়ে দিই, আমরা তো তাদেরকে আস্থা নিয়ে দিই নাকি না? রাইট। হাউ ক্যান আই সে যে না তারা আস্থার বাইরে? তো সুতরাং তো আমরা ওইভাবে দিই, এবং এটা টার্ন কি মানে হলো তারা সবকিছু করে দিয়ে আমার ক্লায়েন্ট যদি তাদের কাছে বুঝে, মানে ক্লায়েন্টের সাথে বসে চেক এন্ড ব্যালেন্সটা আসলে আপনার আমাদের চেয়ে বড় হলো যারা নিচ্ছে তারা যদি রাজি না হয়, আমি রাজি হলেও তো কোনো লাভ নেই। আচ্ছা, ব্যাপারটা ওই রকম জায়গায়, তাই না? কারণ ওরা কিন্তু ধরেন এই যে বালিশ, এই যে ধরেন এই 50,000 30,000 ইত্যাদি এরকম টাকার বালিশ, সেটা তারা একসেপ্ট করেছে বলেই এই এত দামের বালিশ কেনা হচ্ছে। দামের ব্যাপারটা তো না, দামের ব্যাপারটা মানে ওই যে বালিশ কেলেঙ্কারি না, দামের ব্যাপারটা তো আমাদের সাথে কোনো আলাপই হয় নাই। আচ্ছা, আপনি কেন বুঝছেন না যে আমরা তো ওই দামও ঠিক করে দেই নাই, আমরা ওই টেন্ডারও করি নাই। আচ্ছা, ইভেন এই প্রজেক্ট মানে ওই হাউজিং প্রজেক্টে যে কাজগুলো হবে সেটার কিন্তু মানে কি বলবো, ওই যে এটার ফাইন্যান্সিয়াল যা যা হয়েছে সেটা কিন্তু কি বলে তোমার এটা ওই যেটা হয় আর কি, মানে গভর্নমেন্ট অডিট, ইভেন অডিটও তাদের কাছ থেকে, অডিটররা তাদের কাছ থেকে জেনে নেবে, আমার থেকে না। আচ্ছা, ব্যাপারটা ওই রকম। কিন্তু সবাই মনে করতেছে বোধহয় আমরা এর সাথে পুরোপুরি অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা উই আর নট। মানে এটাই পরিষ্কার করতে চাই যে এই মানে আমাদেরও অনেকের ধারণা যে আসলে প্রজেক্টের যাদের মানে এই প্রজেক্ট ডিরেক্টর আর অন্যান্য যারা থাকেন তারা অন্তত সিগনেটারি, যে যাই হোক না কেন হাউজিং প্রজেক্টই হোক বালিশ প্রজেক্টই হোক যাই হোক না কেন সেটার একটা তারা দেখবেন। আপনি টেন্ডার করলেন, আপনি আমাদের কোনো লোক সাইন করেনি, ঠিক আছে? আপনি কন্ট্রাক্টর সিলেকশন করলেন, আপনি, আমার কোনো লোক নেই। আপনি যখন কেবলমাত্র আপনি রিসিভ করলেন, আপনি, আমার লোক নেই। আচ্ছা, কখন আমার লোক আসবে? যখন ওই আমাদের রাশনরা থাকবে, মানে যারা ঢুকবে আর কি, তারা যদি বলে যে না এটা অ্যাকসেপ্টেবল, তাহলে আমরা। অনেক ধন্যবাদ, অনেক মানে অভিনন্দন এবং শ্রদ্ধা। পরিষ্কার করতে পেরেছেন। আমরা এই পরিষ্কারটা অনেক সময় জনগণের সামনে সেই সময় আমরা পরিষ্কার করি না, মানে একটা প্রশ্নের মধ্যে পড়ে গেল যেন রূপপুর নিয়ে একটা বিরাট কিছু। এটা আসলে গণপূর্তের যারা সংশ্লিষ্ট, যারা সিভিল ইঞ্জিনিয়ার বা যারা বিল্ডিংটি করেছেন অথবা করেছেন তাদের। সুতরাং এই জায়গায় আরেকটু বোধহয় সেই সময় আরেকটু জনগণের মুখোমুখি আরেকটু পরিষ্কার করা উচিত ছিল কিনা। খামোখা রূপপুর একটা প্রশ্নের মধ্যে পড়লো। আমি জানি আজকে নিশ্চিত হয়েছে। আমি আপনাদের কাছে যারা আপনারা সাংবাদিকতা করছেন, আমি রেসপেক্ট রেখেই বলছি, এ পর্যন্ত আমরা যতটা আগাতে পেরেছি আপনাদের সাপোর্টে, আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। কিন্তু আমি তারপরেও বলবো অনুগ্রহ করে আপনারা পুরো জিনিসটা বুঝে নিয়ে যদি আসল জিনিসটা বলেন, এবং এইগুলো ধরেন প্রজেক্টটাকে যদি
কোনোভাবে হিউমিলিয়েটেড হয়ে যায়, সেটা কিন্তু ইন্টারন্যাশনালি আমরা একটা বিপজ্জনক অবস্থা করি। সুতরাং অনুগ্রহ করে আমি বলবো যে আসলে স্যার আমি ধন্যবাদ দিয়েছি আপনাকে, অন্তত এইটুকু পরিষ্কার হয়েছে যে এটা রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট যে ইটসেলফ, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক সরকারের আরো 10টা গণপূর্ত সংক্রান্ত আরো 10টা প্রজেক্টের মতো এটি একটি বিল্ডিং, ডরমেটরি অর হোটেল, এবং সেখানে শুধু ঈশ্বরদীতে বলেই ওটার নিয়ে এত সব কথা, এটা পাবনায় হতে পারতো, চাঁপাইনবাবগঞ্জে হতে পারতো, এবং হচ্ছে জানা তারই বা নিশ্চয়তা কি আছে? হয়তো সেখানেও দেখা যাবে বালিশ তোষকের দাম আকাশ সমান। নিশ্চয়ই বিষয়টি আমার মনে হয় একটু দরদ দিয়ে রূপপুরের দিকে তাকাবেন, অন্তত এই ভুলটা আজকের অনুষ্ঠান থেকে ভেঙেছে। আমরা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতির পরে। সামিট পাওয়ার টক অনুষ্ঠানে রূপপুর আলোর রূপরেখা, এই বিষয় নিয়ে কথা বলছি। আলোর রূপরেখা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু যারা একেবারে এই প্রকৌশল জ্ঞান যাদের আছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই, আর কোন কোন জায়গায় ভাবায় আপনাদেরকে? এটা যেহেতু জাতির সবচেয়ে বড় শ্রেষ্ঠ প্রজেক্ট এবং আমাদের আশা আকাঙ্ক্ষার অনেক কিছু এখানে নির্ভর করছে যে রূপপুরের সফল বাস্তবায়নের উপর। তো আমাদের অনেক, তো আমরা যেহেতু পড়াই, আমরা গবেষণাও করি, তো আমাদের তো অনেক কিছুই মোটামুটি জানতে হয়, শিখতে হয়, প্রতিদিনই আমরা শিখি, অন্যান্য দেশের অভিজ্ঞতা দেখি। তবে আমাদের দেশ যেভাবে এই ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট যেভাবে করছে, তো মন্ত্রী মধ্যে ইতিমধ্যে উল্লেখ করেছেন যে আমরা অন দ্য শিডিউলে থাকবো আশা করি এখন পর্যন্ত। তো আমি আসলে এই সাহসটা করে যিনি উনি বলতে পারছেন, এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছি। কেন করছি আমি কেন বলছি, যেটা একটু বলছি ব্যাখ্যা করে, যে আপনারা দেখেন যে আমাদের পাশে একই ধরনের একটা কিন্তু বেলারুশে বসছে। তো বেলারুশে কিন্তু তাদের যে 2013-14-তে ফার্স্টটা 13, সেকেন্ডটা 14, 18-তে আসার কথা ছিল, এখন কিন্তু তারা শিডিউলে টাইমে আসতে পারে, কিছু ডিলে আছে ওদের। তাহলে এরকম ইভেন লেনিনগ্রাডও বিভিন্ন ধরনের তাদের ডিরেক্ট একই সিমিলার মডেল লেনিনগ্রাডে করছে, এটাও কিন্তু শিডিউলের মধ্যে নেই মোটামুটি বলা চলে। তো প্রত্যেকটাই, এবং ইভেন ইউএইতে জানেন যে ওরাও কিন্তু কোরিয়া করছে একটা 2-4টা রিঅ্যাক্টর, ওটা 2012-তে ওরা ফার্স্ট কনস্ট্রাকশন শুরু করে, এটাও কিন্তু অত্যন্ত পিছিয়ে গেছে তাদের শিডিউল টাইম থেকে। তো এখন এ পর্যন্ত আমরা যে বলতে পারছি যে এটা শিডিউলে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামী 23-24-এ আমাদের ফার্স্ট আর সেকেন্ড রিঅ্যাক্টরটা আমরা অনলাইনে আসতে পারবো। এটা অত্যন্ত সাহসিকতার বিষয়, পৃথিবীতে চমকে দেওয়ার বিষয়, সত্যিকার অর্থে পৃথিবীতে চমকে দেওয়ার বিষয়। এটা যদি আমরা সত্যিকারই করতে পারি, তাহলে এই ধরনের লেসন্স লার্ন দ্য আদার কান্ট্রিজ উইল ফলো আস ডেফিনেটলি। এবং আপনাকে আরেকটু কথা বলতে চাই আমি এই বিষয়ে, যে বিশ্ব প্রথম বলেছিল যে বাংলাদেশে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারবে, আর দে রিয়েলি সিরিয়াস, ইজ ইট পসিবল? যখন কনস্ট্রাকশন শুরু হয়েছে তখন আবার বলতে যাচ্ছে যে এটা কি নির্বিঘ্নে করতে পারবে, শিডিউল টাইমে করতে পারবে। সেকেন্ড টাইম আরেকটু কথা আরেকটু জাস্ট বলছে যে এটা তারা কি সবকিছু ম্যানেজ করতে পারবে প্রপারলি। আমি মনে করি যে আমরা এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখতে হবে, ভাবতে হবে, আমাদেরকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের যে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেশনস আছে সেগুলোর দিকে নজর দিতে হবে। অনেক ধন্যবাদ। হাতে একদমই সময় নাই, অনেক কিছু আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির চেয়েও আমরা যেহেতু সবকিছুতেই নতুন, অভিজ্ঞতা নাই, সাহসের সাথে এরকম একটি প্রজেক্ট নিলাম, এবং অনেক সময় ভীতু সাধারণ সাহসী জনগণ, সেই সাহসী ভীতু একটু একটু আশঙ্কা যাদের থাকে, আমরা অনেক প্রশ্নের উত্তর দিয়ে অনেক ভুল ধারণা আমরা অনেক সময় মিটিয়ে নিতে চাই। তারই অংশ হিসেবে কিছু কিছু আজকে ভুল ধারণা মিটলো, আরও কিছু আপনাদের মুখ থেকে শুনতে চান নিশ্চয়ই, যে নিউক্লিয়ার স্প্যান ফুয়েল যেগুলো, সেটার
সেটাই কুলিংটা ব্যবস্থাপনা কিভাবে হবে, প্রোটেকশনটা বিরাট বড় একটা, সিকিউরিটিটা একটা বিরাট বড় একটা ইস্যু। নিউক্লিয়ার মানে হলো তো সকলের নজর আমাদের দিকে থাকবে, সেই সব জায়গায় বাংলাদেশ কি ভাবছে। স্যার অনেক অনেক প্রশ্ন, সুতরাং আরো অনেকগুলা এপিসোড লাগবে, কিন্তু আজকে আমরা এই রূপরেখার দিকে, আলো রূপরেখায় যেতে চাই। আপনার একটুখানি বলি, আলো রূপরেখা নিয়ে একটা কোনো না, সেটা ঠিক আছে, আলো না ওইটা আমার কথা হলো যে আমি বঙ্গবন্ধু কন্যার কথা বলবো, যে ধরনের এত বড় একটা ভেঞ্চার নিয়েছে, কিন্তু একটা জিনিস আমি একদম মানে কি বলবো সরাসরি সব মানে আমাদের দেশবাসীকে জানাতে চাই, যে উনি এমন একজন নেতা যিনি ইভেন একটা মানুষের ক্ষতি হোক এইটাও উনি গ্রহণ করতে রাজি নয়। সেই কারণে এই প্রকল্পে আমি বলবো যেই ধরনের আপনার কি বলবো, যেমন পাশে ইন্ডিয়া আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, একই ধরনের প্রজেক্ট করেছে, ওখানকার এক্সপার্টকেও আমরা আনাচ্ছি। তারপরে আপনার আইএই এর রেগুলার তারা দেখে যায়, এবং আইএই এর ডিজির কথা আমি বললাম যে উনি তো বলেই গেছেন যে যেভাবে তোমরা আগাচ্ছ ইনশাল্লাহ আমরা আশা করি যে তোমরা একদম ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হবে আর কি। ইভেন আজকে রূপপুর কিন্তু আপনার ওই কি বলবো ওই অন্যান্য দেশের জন্যও একটা এক্সাম্পল হিসেবে কিন্তু রাশিয়া ঠিক করেছে আর কি, যেটাকে কি বলে জানো তোমার ওই রেফারেন্স প্ল্যান। ইভেন রূপপুর হ্যাজ বিকাম এ মানে রেফারেন্স প্ল্যান, গ্লোবাল রেফারেন্স প্ল্যান, এবং অন্যান্য দেশগুলোকে বলেছে যে রূপপুর যেভাবে আগাচ্ছে, যেভাবে তারা এটাকে ম্যানেজ করছে, ঠিক ওইটা অন্যদের জন্য মডেল হতে পারে। অসাধারণ, এইটুকুই বলতে পারি। শেষ করবো স্যার কি দিয়ে? আমি একটা কবিতা পড়ে শেষ করতে চাই, কারণ আমার সামনে আপনি জানেন আমরা বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে সামিট পাওয়ার টকে। আজকে রূপপুর আলো রূপরেখায় নিশ্চয়ই এর ধারাবাহিকতায় স্থপতি ইয়াফিস ওসমান কবিতা পড়বেন। তিনি আমাদের অনেকেরই খুব প্রিয় একজন কবি। বঙ্গবন্ধুকে স্মরণ করে আমার নিজের লেখা একটা কবিতা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। মুজিব মানেই বাংলাদেশ, এই কথাটাই সার, বঙ্গবন্ধু আর বাংলাদেশ মিলেমিশে একাকার। মুজিব মানেই বাংলাদেশ, এই কথাটাই সার, স্বাধীনতা লাগি 13টি বছর জেলেই কেটেছে যার। মুজিব মানেই বাংলাদেশ, এই কথাটাই সার, 7ই মার্চে ভাষণ তো নয়, অস্ত্রে দিয়েছে ধার। মুজিব মানেই বাংলাদেশ, এই কথাটাই সার, পিতার নামেই মুক্তিযুদ্ধ, পাখিরে দিয়েছি মার। মুজিব মানেই বাংলাদেশ, এই কথাটাই সার, মুজিবের নামে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দান তার। মুজিব মানেই বাংলাদেশ, এই কথাটাই সার, সারাটা জীবন দেশের লাগিয়া কেটেছে সময় যার। মুজিব মানেই বাংলাদেশ, জানেন বিশ্ববাসী, বীরের মতোই পায়নি কো ভয়, দেখেও ফাঁসির রশি।